বদরপুর এনসি কলেজে এনএসএস আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থসারথী দাসের দেওয়া বক্তব্য। স্বামীজি সম্বন্ধে বলতে গেলে অ্যাকচুয়ালি 1 ঘন্টা নয়, একদিন নয়, অনেক যুগ লেগে যাবে। উনি হি লিভড এ ভেরি শর্ট লাইফ, স্প্যান অফ 39 ইয়ার্স। 1863-তে জন্মগ্রহণ করেছিলেন আজকেরই দিনে 12 জানুয়ারি, এবং 1902 সালের 4 জুলাই উনি পরলোক গমন করেছিলেন। তো আমরা দেখতে পাই যে আজকালকের মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্সের রিভলিউশনের ফলে মানুষের আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের কেউ কেউ 90, অনেক আবার 100 ছুঁইও আছে। কিন্তু আমাদের এই দীর্ঘ জীবনে আমরা কি করলাম একবার যদি আমরা ঘুরে দেখি, যে আমাদের এই কাজগুলো ছাড়া কি করলাম। আমাদের তো অলমাইটি গড হ্যাজ গিভেন আস বিগ লাইফ স্প্যান, 80 বছর, 90 বছর। স্বামীজি উনার 39 ইয়ার্স অফ সাকসেসফুল লাইফে যা দিয়ে গেছেন, সেটা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে আমার বিশ্বাস যে ভারতবর্ষ থেকেও অন্য অন্য দেশে স্বামীজির কালচার হেরিটেজ নিয়ে চর্চা হচ্ছে, রিসার্চ হচ্ছে, কয়েক শখানেক পিএইচডি থিসিস হয়েছে। তো স্বামীজিকে আমরা এই একটা অডিটোরিয়াম হলের মধ্যে ডিসকাশনের আওতায় আনতে পারি না। আমার খুব সৌভাগ্য হয়েছিল, স্বামীজির উপরে পিএইচডি কাজ করেছিলেন আমারই একজন শিক্ষক, গুরুচরণ কলেজের ডক্টর তাপস শঙ্কর দত্ত। ওনার অনেক বই টই আমাকে উপহার দিয়েছিলেন, পড়েছি, এবং যতই পড়েছি ততই মানে মনে হয় যে স্বামীজির সম্বন্ধে জানার শেষ নেই। আমি এই প্রেক্ষাপটে বলবো যে পরিস্থিতিতে স্বামীজির জন্ম হয়েছিল, সেই পরিস্থিতিতে তখনকার ভারতবর্ষের অবস্থা অত্যন্ত জটিল ছিল। দেশ পরাধীনতার গ্লানিতে ভুগছিল। আমরা কোনো দিশা পাচ্ছিলাম না। দেশের জনগণ নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত। এই গুরুত্বপূর্ণ, দুর্যোগপূর্ণ মুহূর্তে স্বামী বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল, এবং ওনার নাম তোমরা সবাই জানো, নরেন্দ্রনাথ দত্ত। ওনার পিতা ছিলেন একজন নামজাদা উকিল, বিশ্বনাথ দত্ত। তো এই সময়কার দিনে উনি ওনার যে উপলব্ধি দেশ সম্বন্ধে, এই উপলব্ধি থেকে উনি বুঝেছেন আমাদের মানুষের মধ্যে সব থেকে বড় যেটা ভারতবাসীর মধ্যে আনা দরকার, সেটা হলো একাত্মবোধ। আমরা এক একজনের নিজেদের মধ্যেই দাঙ্গা হাঙ্গামা করছি। তো আমরা কিভাবে এই ব্রিটিশ শিকল থেকে মুক্তি পাবো? দেশ কি করে পরাধীনতার গ্লানি থেকে নিজেকে মুক্তির পথে নিয়ে যাবে? তার জন্য প্রথম দরকার আমার মানুষের মধ্যে ঐক্যবোধ স্থাপন করা, এবং আমরা প্রত্যেকে যেন প্রত্যেককে ভালোবাসতে পারি। নিজেদের মধ্যে দেশ বিদ্বেষ এগুলো আমরা যাতে না রাখি। প্রকৃত মানুষ, প্রকৃত ভারতবাসী উনি খুঁজছিলেন, এবং উনার এই খোঁজার মধ্যে উনি পেয়েছিলেন যে ভারতবর্ষের ভবিষ্যৎ যুবাদের মধ্যে। কত বড় কথা! উনি দেখতে পেয়েছিলেন ভারতবর্ষের ভবিষ্যৎ যুবাদের মধ্যে অন্তর্নিহিত। সেই কথাটা বলে উনি যুবাদেরকে কিভাবে রিচার্জ করা যায়, কিভাবে ইন্সপায়ার করা যায়, সারা জীবন সেটা নিয়েই করেছেন, কাজ করে গিয়েছেন। উনি দেখেছেন যে একজন 60 ব্যক্তিকে বলে ওর
মানসিকতা, ওর চালচলন কোনোভাবেই বদলানো যাবে না। কিন্তু আমরা যদি যুব সমাজকে সঠিক পথ দেখাতে পারি, তবে আমাদের ওদের মধ্যে যে শক্তি, উনি যে শক্তির কথা বলেছিলেন, মানসিক শক্তি, সেই শক্তি যুবদের যদি কোনো দেশ আহরণ করতে পারে, তবেই সেই দেশ শীর্ষ স্থানে পৌঁছতে পারবে। আমি মনে করি যে আজ থেকে প্রায় 150 বছর আগে স্বামীজির যে উপলব্ধি, সেটা আজকের দিনে ভারত সরকার সেটা অক্ষরে অক্ষরে বুঝতে পেরেছে। এবং ছাত্রছাত্রীরা নিশ্চয়ই শুনেছে যে বর্তমানে প্রায় 3000 সমগ্র দেশ থেকে যুবাদেরকে সিলেক্ট করে নতুন দিল্লিতে ওদের ভিশন অ্যাবাউট দ্য নেশন ওইটা নেওয়া হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং যুবদের পরামর্শ নিচ্ছেন। হাউ উড ইউ লাইক টু ভিজুয়ালাইজ ইন্ডিয়া ইন 2047? ওদের মতামত নিয়ে পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার, রূপ দেওয়ার চেষ্টা করছেন বিশিষ্ট বিশিষ্ট অনেক ধরনের ব্যক্তিত্বরা। রোজ দিনই এই 3000 ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কথাগুলো স্বামীজি 150 বছর আগে উপলব্ধি করেছিলেন, আজকের দিনেও সেটা কতটুকু বাস্তব। যার জন্য আমরা যদি বিকশিত ভারত, আমরা যদি ভারতকে বিশ্বগুরু হিসাবে দেখতে চাই, তবে যুবাদের যে ভূমিকা, সেই ভূমিকা প্রত্যেক যুবাদের পালন করতে হবে। না হলে শুধু সরকারের পক্ষ থেকে, শুধু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা শিক্ষকের পক্ষ থেকে ভারতবর্ষকে এই শীর্ষ স্থানে পৌঁছানো অত্যন্ত কষ্টকর হবে। তার জন্য আজকের দিনে আমি আন্তরিকভাবে অনুরোধ করব আমাদের ছাত্রছাত্রীরা যেন নিজেদের বাইরে গিয়ে একটু সমাজের জন্য, আমাদের দেশের জন্য 1% হলেও একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করুন। এবং তোমাদের দ্বারা যদি কোনো উপকার সমাজের কারুর হয়, বা তোমাদের আশপাশের প্রতিবেশীর যদি কোনো উপকার হয়, সেটা করতে পারলেই দেখবে যে স্যাটিসফ্যাকশন পাবে। তার থেকে বড় আর পাওনা কিছু হতে পারে না। জয়নাল স্যার বলেছেন যে আমাদের ছোটখাটো উদাহরণ থেকেই অনেক জিনিস বোঝা যায়। আমাদের এক ছাত্রী অসুস্থ হয়েছিলেন, মানে অসুস্থ বলতে খুব বেশিভাবেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি নিজেই ব্যক্তিগতভাবে ভয় পেয়ে গেছিলাম, সেন্স আসছিল না অনেক সময় ধরে, এবং পুরো শরীরটা শিভারিং, কাঁপছিল। আমি আমার ব্যক্তিগত গাড়ি দিয়ে ড্রাইভারকে গাড়িও খুলিয়েছি, কিন্তু আমার রুম থেকে ওকে উঠিয়ে নেওয়ার জন্য অফিসেরও মহিলা কর্মীরা এসছেন, সবাই এসছেন, আমরাও দাঁড়ানো, কে হাত দেবে, কে দেবে, কে না, এইগুলো মানে নানাভাবেই সময় যাচ্ছিল। একটি মেয়ে, মানে আমাদের ছাত্রী, সম্ভবত এনসিসি ভলান্টিয়ার, একা পুরো শূন্যে তুলে নেওয়ার জন্য উদ্যত হলো এবং সে তুলতেই পারল। তখন সঙ্গে সঙ্গে আরও যারা ছিলেন আমাদের অফিসের মহিলা কর্মীরা, ওরাও হাত লাগালেন অনেক পর। তো এই যে ইউথের যে একটা উদ্যম, যেটা দায়বদ্ধতা, যেটা কর্তব্যের প্রতি নিষ্ঠা, সেটা দেখে আমি সত্যিই অভিভূত হয়েছি। এবং আমি তখনই ভাবছি, এই ধরনের ছাত্রছাত্রী আছে বলেই আমাদের সমাজ বা দেশ এখনো টিকে আছে। আমি এই কথাগুলো বললাম একান্ত ব্যক্তিগত উপলব্ধি, যেটা তোমরা যদি একটু হলেও স্মরণ করো, তবে এই ধরনের উদযাপনগুলো আমাদের সফল হবে। স্বামীজি সম্বন্ধে বলার কিছুই নেই, সবাই সব কিছুই জানো। এখানে রিপিটেশন অফ ওয়ার্ডস করে লাভ নেই।
একটা কথা আমি শুধু বলতে চাই যে ফরাসি দেশের একজন বিখ্যাত পণ্ডিত রোমানুল্লাহ বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি স্বামী বিবেকানন্দ। You will find everything in him is positive and nothing is negative. কত বড় উদ্ধৃতি দিয়েছিলেন রোমানুল্লাহর মতো বিখ্যাত পণ্ডিত বুদ্ধান ব্যক্তি। বলছে, স্বামী যদি ভারতবর্ষকে জানতে চাও, এত বিশাল দেশ এত বিশাল সভ্যতা, যদি ভারতবর্ষকে জানতে চাও অনেক সময় লেগে যাবে। তার থেকে স্বামীজির জীবনীগুলো পড়ো, ওইখানে পেয়ে যাবে সমস্ত ভারতবর্ষের একটা ছবি। তো এই ধরনের এক প্রতিষ্ঠান, উনি ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ছিলেন। আমরা সবাই জানি উনি 18 বছর বয়সে উনি রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য পেয়েছিলেন। কেন পেয়েছিলেন, কেন গিয়েছিলেন উনি তখন ব্যর্থতায়, দুঃখে দিন কাটাচ্ছিলেন। ওনার পিতা মৃত্যুবরণ করেছিলেন এবং ওদের সংসারে খুব আর্থিক অনটন ছিল। উনি গিয়ে উনি দেখতেন যে কালী মন্দিরে মহাপুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব দিন রাত্রি পূজা করেন। তো উনি এটা ফলো করতেন। তারপরে একদিন হতাশার মধ্যেই গেলেন, গিয়ে স্ট্রিট ওয়েতে উনি জিজ্ঞেস করলেন আমাদের রামকৃষ্ণ ঠাকুরকে, আপনার ঠাকুর কি আমার দারিদ্রতা দূর করতে পারবে? উনি হাসলেন রামকৃষ্ণ পরমহংসদেব, আবার বললেন, 3 বার এই কথা রিপিট করলেন। তারপর উনি বাধ্য হয়ে ঠাকুর ওনাকে বললেন, তুমি নিজে গিয়ে একবার জিজ্ঞেস করে নাও। কালীঘাটে যাবে, কালীমাকে পাবে, আমার এই ছোট্ট মূর্তিকে তোমার জিজ্ঞেস করে লাভ নেই। তো উনি বললেন যে হবে নাকি গেলে আমার দুঃখ দূর? বললেন, তুমি গিয়ে তো দেখো। স্বামীজি যথারীতি গেলেন, কালী তোমার এখানে প্রায় 2 ঘন্টা বসলেন। যখন বেরিয়ে এলেন, আসার পর উনি যে উদ্দেশ্য নিয়ে গেলেন সেটা আর বলাই হয়, যে উনার দুঃখ দুর্দশা সংসারে দূর হবে নাকি, সেটা আর উনি উনার প্রার্থনাতে বলতেই পারেন। তো সে থেকেই বোঝা যায় যে একজন মহাপুরুষ কি করে সৃষ্টি হয়। তারপর তো আমরা সবসময় আজকালকের দিনেও দেখি, আমরা পাশ্চাত্য দেশকে খুব ফলো করি। আমার ছেলে বিদেশ থাকে, আমার ছেলে আমেরিকাতে চাকরি করে, তো ওই ধরনের কালচারটা ফলো করলেও খুব খুশি হই। কিন্তু স্বামীজি যখন গেছিলেন চিকাগো ধর্মীয় মহাসম্মেলনে, পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ন, সেখানে সব দেশের প্রতিনিধিদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল এক্সেপ্ট ইন্ডিয়ান মঙ্কস। তো ডেটও চলে গেছিল এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ফোরামে অ্যাপ্লাই করা, তবুও উনি গেছেন। ভাবলেন যাই তো দেখি কি হয়। তো তখনকার দিনে জাহাজে প্রায় 1 মাস লেগেছিল। সবার কাছ থেকে আর্থিক আনুকূল্য নিয়ে 1 মাস জাহাজে গিয়ে প্রচন্ড অনিশ্চয়তা ছিল যে আমাকে ঢুকতেই দেবে নাকি এই হল ঘরে। যাই হোক, অনেক বাধা রেজিস্ট্যান্স আসলো। তারপর উনাকে বললো যে, উনি বললেন আমার 2 মিনিটই বলবো, 2 মিনিটের জন্য আমাকে বলতে দিন। অনেক অনুনয় বিনয়ের পর উনাকে যখন বলতে দেওয়া হলো, উনি, আমরা সবাই জানি, উনি সম্বোধন করেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ইন আমেরিকা। উনার বক্তব্য শুরুর আগে আমরা যেভাবে মাননীয় সভাপতি এটাই বলি, উনি বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই ধরনের অ্যাড্রেস তার আগে আর কোনো দেশের কোনো মঙ্ক করেননি, সাধু করেননি। উনি আই এম ফ্রম দিস কান্ট্রি, দ্যাট কান্ট্রি, এইভাবে।
কিন্তু উনি যে আমেরিকাবাসী হৃদয়ে পৌঁছে গিয়েছিলেন, তার জন্য পুরো 2 মিনিট পুরো হলের যতজন ছিলেন সবাই আসন থেকে দাঁড়িয়ে 2 মিনিট ক্ল্যাপ করেছে। 2 মিনিট স্বামীজি পূর্ণ বক্তব্য রাখতে পারেননি। যখন সভাস্থল নীরব হলো তখন উনি মাত্র 13 মিনিটের বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য উনি বলেছিলেন, ভারতের নাম না করেই বলছেন, I have come from a religion where there are thousands and thousands of old monks are there. আমি এই দেশ থেকে এসেছি যে দেশে রিলিজিয়ান ভাবে টলারেন্স, সবাইকে আমরা টলারেট করব, একসঙ্গে চলবো, এই ধরনের কয়েকটা কোড দিয়ে উনি বলার পর ওনার নাম হয়ে গেছিল সাইক্লোনিক মঙ্ক। সাইক্লোন তৈরি করে দিয়েছিলেন, ইয়েলো সাইক্লোনিক মঙ্ক। এবং ওয়েস্টার্ন দেশের যত আমেরিকার যত লিডিং নিউজ পেপার, নিউ ইয়র্ক টাইমস এবং ওরা ফলাও করে আমেরিকান ইয়েলো মঙ্ক হ্যাজ রিভলিউশনাইজড দিস পার্লিয়ামেন্ট অফ রিলিজিয়ন। কোথায় গিয়ে আমন্ত্রণ ছাড়া একজন গিয়ে তারপর তোমরা শুনলে আরো খুশি হবে, ওই বক্তৃতার মাধ্যমে গুণীজনেরা জেনেছিল স্বামীজিকে, কি আছে ওনার ভেতরে, উনি বেদান্তের কি মেসেজ দিতে চান। এই সফর ওনার 1 সপ্তাহ খানেকের জন্য ছিল। উনি যে প্রিপারেশন নিয়েছিলেন, জাহাজে যাবো, আসবো, খাবো, তো সেটা করিয়েছে প্রায় 3 মাস। সকল ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি উনাকে নিয়ে লেকচার সিরিজ অ্যারেঞ্জ করেছে। ওই এক ট্যুরে কোনো প্রিপারেশন ছাড়াই গেছেন উনি। 5-6 দিনের জন্য আসবো, তো 3 মাসের মতো থেকে, এবং এই লেকচার সিরিজের সুবাদে ইউনিভার্সিটির চ্যান্সেলর, 2টো ইউনিভার্সিটির চ্যান্সেলর ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, ইউ অ্যাডন দ্য চেয়ার। এবং আমাদের আমেরিকার অনেক ইউনিভার্সিটি বেদান্ত সোসাইটি তৈরি করেছিল। তো এই কাজগুলো কোনো এক নিজের ভিতরে ইনটিউশন না থাকলে, অ্যাট্রাকশন না থাকলে পুরো বিশ্বের লোক রিকগনিশন দেবে না। যাই হোক, আমি আজকের এই দিনে একটু আবেগিক হয়ে অনেক কথাগুলো বলে নিয়েছি, যদিও স্বামীজি সম্বন্ধে একটু পড়াশোনা করেছি, যেগুলো নিজের মানে আনন্দ দেয় তার জন্যই করেছি, অনুপ্রেরণা মেলে। হতাশা নিরাশা সবারই আসবে জীবনে, কিন্তু স্বামীজি বলে গেছেন যে কোনো কিছুতে পিছপা হবে না, সবসময় মনের শক্তি রাখতে হবে। এবং যুবাদের তো আরো অবশ্যই না, আমরা বুড়োদের হঠাৎ হতাশা আসতে পারে, কিন্তু তোমাদের চলার পথে বাধা বিপত্তি যাই আসুক, সেইগুলো নিজের শক্তিতে, মানসিক শক্তিতে এগিয়ে নিয়ে যাবে এবং সাফল্য আসবেই আসবে। এই কামনা করছি আজকের এই শুভ দিনে তোমাদের সবার সুন্দর ভবিষ্যৎ হোক, তোমরা সমাজের জন্য কিছু করার দায়িত্ববোধ জাগৃত হোক এবং এই দেশকে আমাদের স্বপ্নের বিকাশিত ভারত বা বিশ্বগুরু, ভারত বিশ্বগুরু, সেই দিকে নিয়ে যাও। হয়তোবা 2047 আমরা অনেকেই পাবো না, কিন্তু তোমরা অবশ্যই পাবে এবং তোমরাই সমৃদ্ধ ভারতের নাগরিক হবে, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।